ক্ষেপণাস্ত্রের চেয়ে। তাহলে একই সাথে রেঞ্জের দিক দিয়ে, একই সাথে গাইডেন্স সিস্টেমের দিক দিয়ে এবং একই সাথে বেগ বা গতির দিক দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যান্য যে কোনো পরাশক্তির হাতে রয়েছে এমন ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ করতে সক্ষম। এই ঘটনাটি প্রকাশ হওয়ার পরে তুরস্কের প্রতিবেশী দেশ গ্রিস থেকে গ্রিসের একটি টেলিভিশন চ্যানেলে গ্রিক একজন সাংবাদিক খুব হাই হুতাশ করছিল যে তারা বলছে যে ইউরোপের খতিয়ে দেখা উচিত এই টেকনোলজিকে তুরস্ক ইউরোপের কাছ থেকে চুরি করেছে কিনা। অথচ ইউরোপের কাছে এই ধরনের যে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত নেই, এটি কিন্তু স্বয়ং জার্মানি স্বীকার করেছে এবং জার্মানরাই বলছে যে তুরস্ক থেকে আমাদের সমরাস্ত্র এবং ড্রোন কিনা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ দেশটি এই সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অত্যন্ত উন্নতি করেছে, যা স্বল্প সময়ে জার্মানকে এই অবস্থায় আসতে হলে ব্যাপক পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তার চেয়ে ভালো হয় যে একসাথে জয়েন্ট ভেঞ্চার করা অথবা তুরস্ক থেকে সরাসরি ক্রয় করা, যেটি ইতিমধ্যে স্পেনের মতো একটি শিল্পোন্নত দেশ এবং গ্রেট ব্রিটেনের মতো একটি শিল্পোন্নত দেশ ইতিমধ্যে শুরু করেছে। আপনারা দেখেছেন যে তুরস্ক গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে 20টি ইউরোফাইটার টাইফুন জেট ক্রয় করছে, কিন্তু তুরস্ক আবার একই সাথে রয়্যাল নেভির ব্যবহারের জন্য ম্যারিটাইম মানববিহীন যুদ্ধবিমান বিক্রি করছে ব্রিটেনের কাছে বা যুক্তরাজ্যের কাছে। একই সাথে যুক্তরাজ্যের পুরনো হয়ে যাওয়া যে ইউরোফাইটার টাইফুনগুলো রয়েছে সেগুলো আধুনিকায়নের দায়িত্ব তারা নিয়েছে। এর বাইরে তারা নেভি বা নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য তুরস্ক থেকে আরও কিছু জাহাজ কেনার কথা আলোচনা করছে যুক্তরাজ্যের সরকার তুরস্কের সরকারের সাথে। কাজে বিশ্বের যারা সবচেয়ে পুরাতন শিল্পোন্নত ছিল তারা এখন তুরস্কের কাছে আসছে। কারা কারা আসে? ইটালি, স্পেন, যুক্তরাজ্য। জার্মান তার অহংকারের কারণে তুরস্কের কাছে আসেও, আবার এসেও কিন্তু তাদের চাহিদার কথা বলে না, তাদের দুর্বলতার কথা স্বীকার করে না, কারণ জার্মান দেশটির একটি গর্বের জায়গা হচ্ছে তাদের প্রকৌশলীরা এবং তাদের প্রকৌশল বিদ্যা। কিন্তু দেখা যাচ্ছে যে জার্মানের যারা প্রতিবেশী, যারা জার্মানকে দুটি বিশ্বযুদ্ধে পরপর হারিয়েছে, তারাই কিন্তু এখন তুরস্কের শরণাপন্ন হচ্ছে তুরস্কের যুদ্ধ প্রযুক্তি বা সামরিক প্রযুক্তি ক্রয় করা বা একসাথে উদ্ভাবন করার জন্য। তো আজকে আপনাদের সাথে আলোচনা করলাম তুরস্কের পারমাণবিক ক্ষেত্রে। এখন একটি প্রশ্ন, পারমাণবিক ক্ষেত্র আলোচনা করেছি, তুরস্কের যে স্টিল ডোমের যে রেডার, যেটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে দেয়া যে রেডারগুলো এটিকে ছাড়িয়ে গিয়েছে, এটি যোগ্যতা বলে, সেটি আলোচনা করেছি এবং তুরস্কে যে আকাশ থেকে আকাশে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র রয়েছে সেটির বিষয়ে আলোচনা করেছি। একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে তুরস্ক কি পারমাণবিক বোমা বানাবে কিনা। তুরস্কের যে মিসাইল প্রজেক্ট বা ক্ষেপণাস্ত্র প্রজেক্টগুলো রয়েছে এর মধ্যে বোরা, খান, টাইফুন 1, 2, 3, 4 এবং জ্যাঙ্ক রয়েছে। জ্যাঙ্কের দ্বিতীয় ভেরিয়েন্টটি বোধহয়, জ্যাঙ্কের প্রথম ভেরিয়েন্টটি হচ্ছে 2000 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি হবে 3500 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র। তো এখন কথা হচ্ছে যে তুরস্ক কি পারমাণবিক অস্ত্র ধারণ করবে কিনা। এই মুহূর্তে তুরস্কের রাষ্ট্র বা তুরস্কের সরকার এই বিষয়ে একেবারেই কোনো কিছু বলছে না পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে, কিন্তু এটি বিষয় আছে, সেটি হচ্ছে যে দেখুন, তুরস্ক রাষ্ট্র হিসেবে একটি অত্যন্ত অভিজ্ঞ রাষ্ট্র এবং এটির যে রাষ্ট্রযন্ত্র রয়েছে এই রাষ্ট্রযন্ত্র ব্যাপক অভিজ্ঞ এবং এই অঞ্চলের ভেতরে আসলে ঐতিহাসিকভাবে এই অঞ্চলের আশেপাশে যতগুলো দেশ রয়েছে তুর্কি জাতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই সবগুলো দেশ একেবারে অস্ট্রিয়া পর্যন্ত তুরস্ক শাসন করেছে কোনো না কোনোভাবে। এবার আপনার উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্য আফ্রিকা পর্যন্ত, মধ্যপ্রাচ্য, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপের বেশ কিছু দেশ এবং আপনার মধ্য ইউরোপ পর্যন্ত, মধ্য ইউরোপের হাঙ্গেরি এবং অস্ট্রিয়া তুরস্কের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কাজে তারা তাদের যে রাষ্ট্রীয় অভিজ্ঞতা এটি যথেষ্ট পরিমাণের বলে আমি মনে করি এবং সেই থেকে তারা ইরান যে ভুলে বা ফাঁদে পা দিয়েছে, এই যে আমার 65% হয়ে গেল, এই যে আমার 70 হয়ে গেল, 75, 80, 85, আমি আচ্ছা ঠিক আছে 85 হয়ে গেছে, এখন এটাকে আমি আবার 60-এ নিয়ে আসবো যদি আমার উপরে অবরোধগুলো উঠিয়ে নাও, এই আলোচনা না, তুরস্ক এরকম কিছুতেই যাবে না। তুরস্কের রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেটি প্রয়োজন তুরস্ক সেটিই করবে, নিরিবিলি করবে, আওয়াজ ছাড়া করবে। এই যে তুরস্ক যে আকাশ থেকে আকাশে যে এত দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র এবং এত প্রভাবশালী একটি রাডার সিস্টেম উৎপাদন করেছে কোনো আওয়াজ করা ছাড়া, কোনো ঢাকঢোল পেটানো ছাড়া,
এরকম আরেকটি কাজের কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে তুরস্ক সুদানের কেন্দ্রীয় সরকারকে সমর্থন দিয়েছে। কার বিরুদ্ধে? ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ার ওয়াগনার সমর্থিত RSF মিলিশিয়া বা সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। কেন সন্ত্রাসী বাহিনী বলছি? তারা যে ইতিমধ্যে আল ফাশির শহরে একটি জঘন্য মানব ইতিহাসের সবচেয়ে নির্মম নৃশংসতম গণহত্যাটি চালিয়েছে, গণধর্ষণ চালিয়েছে, বাচ্চা বুড়া শিশু সকলকে হত্যা করেছে, এটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এ কারণে সন্ত্রাসী বলছি। এই সন্ত্রাসী সংগঠনটিকে আল ওবাইদ শহর, যেটি সুদান, তিনটি, এর আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে বলেছি সুদানের 3টি প্রদেশ রয়েছে। একদম পূর্বে রয়েছে যে প্রদেশটি, সেই প্রদেশটির ঠিক মাঝামাঝি রয়েছে আপনার এই আল ফাশির শহরটি। এরপরের যে প্রদেশটি খারদাফন প্রদেশ, সেটির মাঝামাঝি এবং সবচেয়ে বড় শহর হচ্ছে আল ওবেইদ শহর। এই আল ওবাইদ শহরের পরে পশ্চিমে মাঝামাঝি রয়েছে পশ্চিমের খার্তুম, প্রথম একদম পূর্বে দারফুর প্রদেশ, যেটি সবচেয়ে বড় শহর আল ফাশির, যেটি দখল করে নিয়ে গেছে RSFরা এবং সেখানেই নৃশংসতা চালিয়েছে। এখন তারা আল ওবাইদ দখল করার জন্য জড়ো হচ্ছিল এবং আল ওবাইদকে ঘিরে ফেলার একটি প্রচেষ্টা করছিল। কিন্তু গত 6 অক্টোবর রাত্রে তুরস্কের নির্মিত ড্রোন মিশরের অনুমতি নিয়ে মিশরের আকাশ সীমানা ব্যবহার করে 125টির অধিক সাজোয়া যানকে রাস্তায় ধ্বংস করে দিয়েছে। এবং 7 অক্টোবর দুপুরেও প্রায় 15 থেকে 20টি সাজোয়া যানের একটি বহরকে তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমানগুলো বোমা বর্ষণ করে ধ্বংস করে, যার কারণে এই আল ওবাইদ শহরটি বেঁচে যায়। আল ওবাইদ শহরের যদি পতন হয়, তারপরে হচ্ছে সুদানের রাজধানী খার্তুম, এবং খার্তুমের পতনের পরে পোর্ট সুদান, তাহলে পুরা সুদান দখল হয়ে যাবে। আর সুদানের পূর্বের যে প্রদেশ অর্থাৎ দারফুর প্রদেশ, এই প্রদেশে সুদানের 70% স্বর্ণের মজুদ, যেগুলো লিবিয়ার খলিফা হাফতারের অঞ্চল ব্যবহার করে দুবাই চুরি করে নিয়ে যাচ্ছে, তার বিনিময়ে দিয়ে যাচ্ছে অস্ত্র সুদানের RSFকে। এবং তুরস্ক এই বিষয়টিতে এখন পরোক্ষভাবে সামরিক একটি হস্তক্ষেপ করেছে, যার ফল আমরা দেখছি যে আল ওবাইদ শহরটি 6 তারিখ দখলের হাত থেকে বেঁচে যায় এবং একদম নিরিবিলি, কোনো ঢাক ঢোল, একেবারে স্লোগান টোগান কিচ্ছু না, খুব চুপে চাপে কাজ চলছে। কারণ এই সংঘাতে সুদানের প্রশ্নে মিশর, সৌদি আরব, ইরান এবং তুরস্ক একই লাইনে রয়েছে। যদিও তুরস্কের সেনাবাহিনীর গাজায় প্রবেশের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি, কারণ তিনি ওয়াশিংটনে তার বিশেষ কিছু দূতকে পাঠিয়েছেন। ওয়াশিংটনের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ভ্যান্স, তাকে বোঝানোর জন্য তুরস্কের সেনাবাহিনী যাতে গাজায় ফেরত না যায়, কারণ এটি তুরস্কের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং একই সাথে একটি ঐতিহাসিক দায়িত্ব এবং একই সাথে একটি ঐতিহাসিক সুযোগ বয়ে নিয়ে আসবে। আমরা পরবর্তীতে আরও অনেক খবর নিয়ে আপনাদের কাছে আসব। আফগান পাকিস্তান বৈঠক চলছে তুরস্কের ইস্তানবুলে, এখনও কোনো আপডেট বের হয়নি। এই আপডেটগুলো নিয়ে সবসময় আপনাদের পাশে থাকবো। আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন। যদি কারো ভিডিও ইংরেজিতে আসা শুরু হয়, তাহলে অনুগ্রহ করে আপনাদের সেটিংসে যেয়ে অটো ডাবিংটা বন্ধ করে নিতে হবে। এটি আমার কিছু করার নেই, আমি বাংলায় কথা বলি, ভিডিওগুলো বাংলায় আপডেট করি, আমি সব কিছু বাংলায়। কিন্তু আপনারা যদি অনুগ্রহ করে অটো ডাবিংটা বন্ধ করতে পারেন, সেটিংসে যে ডান কোনায় থাকে সেটিংস, সেখানে ক্লিক করে, তাহলে আপনারা আমার ভিডিওটি প্রকৃত ভাষা, যেটি বাংলা, যেই বাংলা ভাষায় আমি কথা বলছি, এই ভাষায় দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।